রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সম্প্রতি অনুষ্ঠিত ভোট ইরানকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। 2015 সালের যৌথ সামগ্রিক কর্মপরিকল্পনা বা JCPOA চুক্তির আওতায় নির্ধারিত স্ন্যাপব্যাক প্রক্রিয়া অনুযায়ী যদি কোনো পক্ষ অভিযোগ আনে যে ইরান তার প্রতিশ্রুতি ভঙ্গ করছে, তবে পুরনো সব জাতিসংঘ নিষেধাজ্ঞা পুনর্বহাল হয়ে যাবে। এই প্রক্রিয়া কার্যত ভেটো প্রতিরোধী, অর্থাৎ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কেউ চাইলে এককভাবে এটি ঠেকাতে পারে না, বরং এটি বন্ধ করতে হলে পরিষদের অন্তত 9টি ভোট প্রয়োজন হয়। এবার দক্ষিণ কোরিয়া, যা পরিষদের সভাপতি ছিল, একটি প্রস্তাব আনে যাতে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার রোধ করা যায়, কিন্তু প্রয়োজনীয় সমর্থন আসেনি। মাত্র 4টি দেশ, চীন, রাশিয়া, পাকিস্তান এবং আলজেরিয়া, ইরানের পাশে দাঁড়িয়ে ভোট দেয়। বাকি সদস্যরা ইউরোপীয় শক্তিগুলোর অবস্থানকে সমর্থন করে। ফলে প্রস্তাব ব্যর্থ হয় এবং সেপ্টেম্বরের শেষে স্ন্যাপব্যাক কার্যকর হওয়ার পথ সুগম হয়। স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা কি এবং কার্যকর হলে কি কি নিষেধাজ্ঞা আরোপিত হবে ইরানের উপর, তার আদ্যোপান্ত জানাচ্ছেন ওয়াহিদ ফারুকে। 2015 সালের জুলাই মাসে ইরান এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং জার্মানি এর মধ্যে যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা JCPOA স্বাক্ষরিত হয়। একই বছর নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে 2231 নম্বর প্রস্তাব পাশ করে চুক্তিটি অনুমোদন করে। এই চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়, যার বিনিময়ে 2006 সাল থেকে জাতিসংঘ যে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল তা শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। নির্ধারিত সময়সূচি অনুযায়ী এসব বিধিনিষেধ ধাপে ধাপে উত্তোলন করার পরিকল্পনা করা হয়েছিল এবং সর্বশেষ 2025 সালের 18 অক্টোবর টার্মিনেশন ডে বা সমাপ্তি দিন হিসাবে নির্ধারণ করা হয়। ওই দিন নিরাপত্তা পরিষদ ইরানের পারমাণবিক ফাইল নিয়ে আর কোনো বিবেচনা না করার সিদ্ধান্ত নেবে। চুক্তিতে একটি বিশেষ ধারা অন্তর্ভুক্ত করা হয়েছিল, যেটি স্ন্যাপব্যাক ব্যবস্থা নামে পরিচিত। এই ব্যবস্থার অধীনে ইরান যদি গুরুতরভাবে চুক্তি ভঙ্গ করে বা নির্ধারিত শর্তাবলীর উল্লেখযোগ্য অমান্য করে, তাহলে JCPOA এর যে কোনো অংশগ্রহণকারী দেশ পুনরায় জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর করতে পারে। এই প্রক্রিয়া 2টি ধাপে পরিচালিত হয়, যা JCPOA এর 36 ও 37 নম্বর অনুচ্ছেদ এবং নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাবের 11 থেকে 13 নম্বর কার্যকরী অনুচ্ছেদে নির্ধারিত আছে। প্রথম ধাপে কোনো অংশগ্রহণকারী যদি মনে করে যে ইরান বা অন্য কোনো পক্ষ গুরুতর অমান্যতা করেছে, তবে বিষয়টি JCPOA এর যৌথ কমিশন এবং বিবাদ নিষ্পত্তি প্রক্রিয়ায় উত্থাপন করা হয়। এই কমিশনের হাতে সর্বোচ্চ 35 দিন সময় থাকে সমস্যা সমাধানের জন্য। যদি এই সময়ের মধ্যে সমস্যার সমাধান না হয়, তাহলে অংশগ্রহণকারী দেশ নিরাপত্তা পরিষদকে আনুষ্ঠানিকভাবে জানাতে পারে। দ্বিতীয় ধাপে নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক নোটিফিকেশন জমা দেয়া হলে 30 দিনের একটি সময়সীমা শুরু হয়। এই সময়ের মধ্যে প্রথম 10 দিনের মধ্যে যদি কোনো পরিষদ সদস্য নিষেধাজ্ঞা অব্যাহত রাখার প্রস্তাব উত্থাপন না করে, তাহলে পরিষদের সভাপতি বাধ্য থাকবেন একটি খসড়া প্রস্তাব উত্থাপন করতে এবং ভোটে তুলতে। সেই প্রস্তাব যদি গৃহীত না হয়, অর্থাৎ ন্যূনতম 9টি ভোট না পায় অথবা কোনো স্থায়ী সদস্য ভেটো দেয়, তাহলে 30 দিনের মেয়াদ শেষে পূর্ববর্তী জাতিসংঘের সব নিষেধাজ্ঞা সক্রিয়ভাবে পুনর্বহাল হয়ে যাবে। এই নিষেধাজ্ঞাগুলোর মধ্যে রয়েছে প্রচলিত অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের সীমাবদ্ধতা, ভ্রমণ নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ এবং পারমাণবিক প্রযুক্তি উৎপাদনে বাধা। ইরান গত কয়েক দশক ধরে অর্থনৈতিক সংকটে ভুগছে। যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞার কারণে তাদের তেল রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈদেশিক মুদ্রার সংকট এবং অভ্যন্তরীণ বেকারত্ব বেড়েছে। এর মধ্যে নতুন করে জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর হলে দেশটির অর্থনীতি আরও বিপর্যস্ত হবে। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে সম্প্রতি হওয়া 12 দিনের যুদ্ধে ইরানের পারমাণবিক স্থাপনা সহ বহু গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়িয়ে বোমা হামলায় অংশ নেয়। এতে তেহরানের পারমাণবিক কর্মসূচি কতটা টিকে আছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। আর এ কারণেই ইউরোপীয় দেশগুলো ইরানের প্রতি আরও সন্দিহান হয়ে উঠেছে।
ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য স্পষ্টভাবে বলেছে যে ইরান তার প্রতিশ্রুতি রক্ষা করেনি। তারা দাবি করেছে ইরান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর সঙ্গে পূর্ণ সহযোগিতা করেনি, তাদের সব স্থাপনা পরিদর্শনের অনুমতি দেয়নি এবং স্বচ্ছতার অভাব দেখিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিক কায়া কালাস বলেছেন ইরানের জন্য কূটনৈতিক সমাধানের জানালা দ্রুত বন্ধ হয়ে যাচ্ছে। এখনই যদি তারা বিশ্বাসযোগ্য পদক্ষেপ না নেয় তবে পরিস্থিতি আরও খারাপ হবে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক সাক্ষাৎকারে বলেন, সর্বশেষ যে তথ্য পাওয়া গেছে তাতে ইরান গুরুত্বের সঙ্গে বিষয়টি নিচ্ছে না, তাই স্ন্যাপব্যাক কার্যকর হওয়া কার্যত নিশ্চিত। জার্মান ও ইউরোপীয় ইউনিয়নের নেতারাও একই রকম সুরে কথা বলছেন। অন্যদিকে ইরান বলছে তারা সম্পূর্ণ অন্যায় ও অবৈধভাবে টার্গেট হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন এই নিষেধাজ্ঞার কোনো আইনি ভিত্তি নেই, এটি একেবারে অযৌক্তিক। তিনি আরও বলেন, তেহরান ইতিমধ্যেই IAEA এর সঙ্গে একটি নতুন চুক্তিতে পৌঁছেছে যার মধ্যস্থতা করেছে মিশর। এই চুক্তির আওতায় ইরান সব পারমাণবিক স্থাপনায় প্রবেশাধিকার দিতে রাজি হয়েছে এবং তাদের সব উপকরণের হিসাব দেবে। IAEA মহাপরিচালক রাফায়েল গ্রসি জানিয়েছেন এই চুক্তি অনুযায়ী পরিদর্শনের নোটিশ এবং বাস্তবায়নের জন্য একটি স্পষ্ট প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে, যদিও এর বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। তিনি বলেন এতে ইরানের সব স্থাপনা ও উপকরণ অন্তর্ভুক্ত থাকবে এবং সেগুলোর রিপোর্ট IAEA কে দেয়া হবে। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেন, যেসব দেশ তাদের পাশে দাঁড়িয়েছে তারা ইতিহাসের সঠিক পাশে রয়েছে। তারা ভয়ভীতি ও চাপের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। অপরদিকে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেভেনসিয়া বলেন, ইউরোপীয় দেশগুলো নিরাপত্তা পরিষদকে তাদের খারাপ উদ্দেশ্যের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এটি আসলে একটি সার্বভৌম রাষ্ট্রকে চাপ প্রয়োগের মাধ্যমে দুর্বল করার কৌশল। চীনের প্রতিনিধি একই সুরে মন্তব্য করেন যে এই পদক্ষেপ কার্যত গত 8 বছরের কূটনৈতিক প্রচেষ্টাকে এক আঘাতে শেষ করে দিয়েছে। চীন ও রাশিয়া দীর্ঘদিন ধরেই ইরানের প্রতি সহানুভূতিশীল এবং তারা মনে করে পশ্চিমারা দ্বৈত মানদণ্ডে বিশ্বাস করে। পাকিস্তান এবং আলজেরিয়াও এবার স্পষ্টভাবে তেহরানের পক্ষে দাঁড়িয়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা বলছে ইরান বিশ্বের সঙ্গে প্রতারণা করছে এবং তাদের কার্যকলাপ আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি। এখন প্রশ্ন উঠছে ইরান কি করবে। তারা ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে যে প্রয়োজনে পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি বা NPT থেকে সরেও আসতে পারে। উত্তর কোরিয়া 2003 সালে এই চুক্তি থেকে সরে গিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করেছিল। ইরান যদি একই পথ অনুসরণ করে তবে মধ্যপ্রাচ্যে পারমাণবিক প্রতিযোগিতা শুরু হবে, যা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি। ইরান ও সৌদি আরবের মধ্যে সাম্প্রতিক ঘনিষ্ঠতা, পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি এবং চীন রাশিয়ার সমর্থন তেহরানকে নতুন আঞ্চলিক জোট গঠনে উৎসাহিত করতে পারে। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থান স্পষ্ট করে দিচ্ছে যে তারা ইরানকে পারমাণবিক অস্ত্রের পথে হাঁটতে দেবে না। ফলে সংঘাত আরও তীব্র হওয়ার শঙ্কা রয়েছে। ইরানের অভ্যন্তরে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। বহু বছর ধরে অর্থনৈতিক সংকটে জর্জরিত জনগণ সরকারের ওপর আস্থা হারাচ্ছে। বেকারত্ব, মূল্যস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন এবং সামাজিক অসন্তোষ বেড়েই চলেছে। নতুন নিষেধাজ্ঞা কার্যকর হলে সাধারণ মানুষের জীবনে আরও কষ্ট বাড়বে। এর ফলে দেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে। সরকার হয়তো জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে বিদেশ নীতিতে কঠোর করবে, যা সংঘাত বাড়াতে পারে। একই সঙ্গে যদি তারা NPT থেকে সরে যায় তবে আন্তর্জাতিক মহল আরও কঠোর ব্যবস্থা নিতে পারে, এমনকি সামরিক বিকল্প বিবেচনা করতে পারে। অন্যদিকে যুক্তরাজ্যের প্রতিনিধি বারবারা উডওয়ার্ড বলেছেন দরজা এখনো পুরোপুরি বন্ধ হয়নি, তারা কূটনৈতিক সমাধানের চেষ্টা চালিয়ে যাবে, কিন্তু বাস্তবে পরিস্থিতি জটিল। ইউরোপীয় শক্তিগুলো ইরানকে বারবার সতর্ক করছে এবং ইরানও পাল্টা কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানাচ্ছে। এই টানাপোড়েনের মধ্যে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ভীষণভাবে হুমকির মুখে পড়েছে। ইতিমধ্যে ইরাক, সিরিয়া, ইয়েমেন ও লেবাননে নানা সংঘাত চলছে। এর সঙ্গে ইরান ইস্যু যুক্ত হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে। আন্তর্জাতিক রাজনীতির বৃহত্তর চিত্রে দেখা যায় পশ্চিমা দেশগুলো ইরানকে নিয়ন্ত্রণে রাখতে চাইছে, আর চীন, রাশিয়া ইরানকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিরুদ্ধে পাল্টা শক্তি হিসেবে। পাকিস্তানও সম্প্রতি ইরানের ঘনিষ্ঠ হয়েছে, কারণ তারা সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা জোটে যুক্ত হয়েছে। সব মিলিয়ে বৈশ্বিক কূটনীতিতে নতুন এক বিভাজন রেখা স্পষ্ট হচ্ছে।
ইরানের ভবিষ্যৎ এখন বড় প্রশ্ন। তারা যদি সত্যি IAEA এর সঙ্গে চুক্তি বাস্তবায়ন করে এবং স্বচ্ছতা দেখায়, তবে হয়তো ইউরোপীয় শক্তিগুলো কিছুটা নরম হতে পারে। কিন্তু যদি তারা কঠোর অবস্থান নেয় এবং NPT থেকে সরে যায়, তবে তা মধ্যপ্রাচ্যের জন্য ভয়াবহ হবে। ইতিমধ্যে ইসরায়েল হুমকি দিয়েছে যে তারা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না, প্রয়োজনে সামরিক ব্যবস্থা নেবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে রয়েছে, ফলে পরিস্থিতি এক বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে আছে। সবকিছু বিবেচনায় বলা যায়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই ভোট ইরানকে ঘিরে কূটনৈতিক অচল অবস্থার প্রতিফলন। একদিকে ইরান বলছে তারা সহযোগিতা করতে প্রস্তুত, অন্যদিকে পশ্চিমা শক্তিগুলো বিশ্বাস করছে না। এই অচল অবস্থা থেকে বের হতে হলে ইরানকে বাস্তব পদক্ষেপ নিতে হবে। অন্যদিকে পশ্চিমাদেরও কূটনৈতিক পথে সমাধানের চেষ্টা চালিয়ে যেতে হবে, না হলে মধ্যপ্রাচ্য আবারও বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়বে এবং তার প্রভাব সমগ্র বিশ্বে পড়বে। এর ফলে ইরানের উপর আবারও সেই সব কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে যা চুক্তির আগে কার্যকর ছিল। এর মধ্যে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে পূর্ণ নিষেধাজ্ঞা, ইরানের অস্ত্র অর্থায়ন ও নৌপরিবহন কার্যক্রমের উপর ব্যাপক সীমাবদ্ধতা এবং পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর পুনরায় কালো তালিকাভুক্তি। অর্থাৎ কোনো অতিরিক্ত পরিষদীয় পদক্ষেপ ছাড়াই ইরান একেবারে পূর্বের অবস্থায় ফিরে যাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে আবারও কড়া শর্তে পড়তে হবে। এখন প্রশ্ন হলো, ইরান কি করবে? ইরানের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রফেসর জনাব ইয়াসের জাবরেলি মন্তব্য করেছেন, যেখানে তিনি দাবি করেছেন ইরানের সামনে দুটি পথ খোলা। 1. NPT চুক্তি থেকে বের হয়ে যাওয়া এবং পরমাণু বোমার পরীক্ষা চালানো। 2. আরও ছাড় দিয়ে JCPOA এর মান্য করা। প্রথম পয়েন্টে ইরানের নিরাপত্তা নিশ্চিত হবে আর দ্বিতীয় পয়েন্টে ইরান যুদ্ধের সম্মুখীন হবে। এখন লজিক্যাল প্রশ্ন হলো, ইউরোপ তো জানেই যে স্ন্যাপব্যাক অ্যাক্টিভ করলে ইরান NPT চুক্তি থেকে বের হয়ে আসবে এবং IAEA এর সাথে সম্পর্কের ইতি টানবে। এতে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলির কোনো তথ্য আর তারা পাবে না। তাহলে জেনে বুঝে এই ঝুঁকি তারা কেন নিল? পশ্চিমা দেশ ও ইসরায়েল চাইছে ইরান যে মিথ্যুক সেটা প্রমাণ করতে। যদি মাথা গরম করে ইরান পারমাণবিক বোমার পরীক্ষা চালায়, তবে ইরানের পারমাণবিক প্রোগ্রাম শান্তিপূর্ণ ছিল না সেটা প্রমাণ হবে। ফলে আমেরিকা আবারও হামলা করবে। সেক্ষেত্রে ইসরায়েল কোনো রোল প্লে করবে না। কারণ হলো, আমেরিকায় আঘাত হানার মতো রেঞ্জে ইরান নেই। ফলে ইসরায়েলের উপর আঘাত হানলেও সেটা বিশ্বের কাছে ইরানকে ডিপ্লোম্যাটিক্যালি বিচ্ছিন্ন করে ফেলতে পারে। রাশিয়া ও চীনের জন্য সমর্থন দেয়া হবে ডাবল স্ট্যান্ডার্ড। এরূপ ক্ষেত্রে ইরানের উচিত হবে অন্তত আগামী 2 বছর IAEA কে রেজিস্ট করে পারমাণবিক বোমা বানানো ও পরীক্ষা না করা। এই সময় ইরানকে লো প্রোফাইলে থাকতে হবে এবং সকল ধরনের বৈশ্বিক চাপ অগ্রাহ্য করতে হবে। পারমাণবিক বোমা নিশ্চিত হবার পর ইরানকে সিদ্ধান্ত নিতে হবে আলোচনায় ফিরবে নাকি পরীক্ষা করবে। আর এই 2 বছরের ভেতরে ইরানকে অবশ্যই US এর ঘাঁটিতে হামলা করার সক্ষমতা অর্জন করতে হবে, মধ্যপ্রাচ্যের ঘাঁটি নয়। দিয়াগো গার্সিয়া ও US মেইনল্যান্ডে আঘাত হানার মতো মিসাইলের রেঞ্জ নিশ্চিত করতে হবে। পরমাণু বোমা US পর্যন্ত রেঞ্জ ছাড়া ইরানের অস্তিত্বের জন্য হুমকি। US রেঞ্জে মিসাইল ও পরমাণু তৈরি করতে পারলে কেবলমাত্র আমেরিকা ইসরায়েলের চাপেও ইরানে হামলা করতে দ্বিধা করবে। যদি ইরান ইতিমধ্যে পরমাণু বোমার অধিকারী হয়েও থাকে, তবে তাদেরকে মিসাইল রেঞ্জ ও দ্বিতীয় স্ট্রাইক ক্যাপাবিলিটি অর্জন করতে হবে। তার আগ পর্যন্ত ইরানকে বেশি কথা বলা বন্ধ করতে হবে। পাকিস্তানের উপর হামলা হলে এবার যৌথভাবে জবাব দেবে সৌদি আরব। আবার সৌদি আরবে হামলা হলে পাশে থাকতে হবে পাকিস্তানকে। এমন একটি ঐতিহাসিক চুক্তি হয়েছে দুই দেশের মধ্যে। আর এই চুক্তির খবর প্রকাশ্যে আসার পর সবচেয়ে বেশি হতবাক হয়েছে ভারত। তারা সরাসরি এই চুক্তির বিষয়ে প্রতিক্রিয়াও জানিয়েছে। সম্প্রতি পাকিস্তান ও সৌদি আরব কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে। বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ চুক্তি সই করেন। চুক্তি অনুযায়ী কোনো একটি দেশ আক্রান্ত হলে সেটাকে দুই দেশের উপর আগ্রাসন হিসেবে দেখবে রিয়াদ ও ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, রিয়াদের ইয়ামামা প্রাসাদে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে শাহবাজ শরীফের বৈঠক হয়। সেখানে দুই নেতা চুক্তিতে সই করেন। বিবৃতিতে বলা হয়, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ জোরদার করার লক্ষ্যে দুই দেশের নিরাপত্তা বৃদ্ধি ও নিজেদের সুরক্ষিত করা এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি অর্জনের জন্য উভয় দেশের অভিন্ন প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে এই চুক্তিতে।
বিবৃতিতে আরও বলা হয়, ইসলামাবাদ ও রিয়াদের মধ্যে প্রায় 8 দশকের ঐতিহাসিক অংশীদারিত্ব, ভ্রাতৃত্ব ও ইসলামী সংহতির বন্ধন, অভিন্ন কৌশলগত স্বার্থ এবং ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার ভিত্তিতে এ চুক্তি সই করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর বলেছে, দুই পক্ষ ও তাদের প্রতিনিধি দল উভয় দেশের মধ্যে ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্ক পর্যালোচনা করেছে। একই সঙ্গে দুই পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট কয়েকটি বিষয়ে পর্যালোচনা করা হয়েছে। এর আগে সৌদি আরব সফররত শাহবাজ শরীফ ইয়ামামা প্রাসাদে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সৌদি যুবরাজ। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেয়া হয়। পরে সৌদি আরবের যুবরাজের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বৈঠক করেন তিনি। এদিকে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত। দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এ চুক্তিটি দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিদ্যমান একটি ব্যবস্থার আনুষ্ঠানিক রূপ বলে জানিয়েছে ভারত। ভারতের জাতীয় নিরাপত্তা, সেই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতার উপর এই চুক্তি কী ধরনের প্রভাব ফেলতে পারে তা খতিয়ে দেখবে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, তারা সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের খবর দেখেছে। এই ধরনের একটি চুক্তি দুই দেশের মধ্যে বিদ্যমান একটি দীর্ঘদিনের বোঝাপড়াকে আনুষ্ঠানিক রূপ দিয়েছে এবং ভারত সরকার এই চুক্তির প্রভাব জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার উপর কিভাবে পড়তে পারে তা খতিয়ে দেখবে। বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় স্বার্থ রক্ষা এবং সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে সৌদি আরবের আল ইয়ামামা প্রাসাদে বৈঠকের পর জারি করা এক যৌথ বিবৃতিতে বলা হয়, এই প্রতিরক্ষা চুক্তি প্রায় 8 দশকের ঐতিহাসিক অংশীদারিত্ব ও ইসলামী ভ্রাতৃত্বের ভিত্তিতে তৈরি হয়েছে। চুক্তির মূল উদ্দেশ্য হল প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করা এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে একটি যৌথ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। এই চুক্তিটি এমন এক সময়ে স্বাক্ষরিত হলো যখন কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার জেরে দুই দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়কালে ভারতের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে। বর্তমানে ভারত সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। প্রধানমন্ত্রী মোদী এ পর্যন্ত 3 বার সৌদি আরব সফর করেছেন এবং 2016 সালে তাকে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কিং আব্দুল আজিজ শেষ প্রদান করা হয়। এবার সাইপ্রাসকে সরাসরি হুমকি দিল তুরস্ক। সাইপ্রাসের আকাশে ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বারাক MX মোতায়েনের পর তুরস্ক সরাসরি হুমকি দিয়েছে। আঙ্কারা বলছে, এই পদক্ষেপ দ্বীপের স্থিতিশীলতার জন্য হুমকি এবং তুরস্কের প্রভাব কমাতে পারে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, বারাক MX শুধু সাইপ্রাস নয়, পুরো পূর্ব ভূমধ্যসাগরের সামরিক ভারসাম্যকেও প্রভাবিত করছে। বারাক MX তৈরি করছে ইসরায়েলের প্রতিষ্ঠান ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। এটি একসঙ্গে 150 কিলোমিটার দূরের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিমান লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। সাইপ্রাসের আকাশ প্রতিরক্ষা এখন আরও শক্তিশালী হবে, কারণ এর আগে দ্বীপটি শুধুমাত্র পুরনো সোভিয়েত ক্ষেপণাস্ত্রের উপর নির্ভর করত। তুর্কি কর্মকর্তারা জানিয়েছেন, বারাক MX মোতায়েন পূর্ব ভূমধ্যসাগরের সামরিক ভারসাম্যকে প্রভাবিত করবে। CSP উপচেয়ারম্যান ইয়াঙ্কি বাকসিওগলুর মতে, সাইপ্রাসে এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা আঙ্কারা নিরাপত্তার জন্য সরাসরি হুমকি সৃষ্টি করছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এটি শুধুমাত্র সাইপ্রাস নয়, পুরো অঞ্চলের তুরস্কের প্রতিরক্ষা পরিকল্পনাকেও প্রভাবিত করবে। 1997 সালে দক্ষিণ সাইপ্রাস রাশিয়ার তৈরি S-300 ক্ষেপণাস্ত্র কেনার চেষ্টা চালায়। তুরস্ক তখন কঠোর হুঁশিয়ারি দেয়, যা দ্বীপে সামরিক উত্তেজনা বৃদ্ধি করে। পরে গ্রিস ক্ষেপণাস্ত্রগুলো নিজের ভূখণ্ডে নিয়ে গেলে পরিস্থিতি সামলানো সম্ভব হয়। বিশেষজ্ঞদের মতে, বারাক MX এর ক্ষমতা S-300 এর তুলনায় অনেক বেশি। সাইপ্রাসের প্রতিরক্ষা মন্ত্রী ভসিলিস পালমাস জানিয়েছেন, দেশের সুরক্ষা নিশ্চিত করা তাদের প্রধান দায়িত্ব। তিনি বলেছেন, ইসরায়েল ও তুরস্কের মধ্যে সংঘাত তাদের উদ্বেগের বিষয় নয় এবং অস্ত্র কেনার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সাইপ্রাসের সার্বভৌম অধিকার। বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বীপের আঞ্চলিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী সাজানো হয়েছে। সাবেক IAI ভাইস প্রেসিডেন্ট শাইগাল বলছেন, ইসরায়েলকে সাইপ্রাস ও গ্রিসের সঙ্গে সমন্বয় করে উত্তর সাইপ্রাসের জন্য প্রতিরক্ষা পরিকল্পনা তৈরি করতে হবে। এভাবে তুর্কি বাহিনী আক্রমণ করতে পারবে না এবং দ্বীপের আন্তর্জাতিক স্বীকৃত